বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ কি বিশ্বায়নকে থামিয়ে দিবে? এই নিয়ে প্রজেক্ট সিন্ডিকেটে প্রতিবেদন লিখেছে জোসেফ এস নাই। এই প্রতিবেদনে মূলত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়েছে। সবার প্রথম, যে ট্রাম্প ক্ষমতায় আসার ফলে কি বিশ্বায়ন কি থমকে যাবে নাকি বিশ্বায়ন তার আগের গতিতে চলবে? দ্বিতীয়ত, ট্রাম্পের যে সকল কর্মকাণ্ড বা তার আশেপাশে যারা আছে তাদের যে সকল কর্মকাণ্ড, এটা বিশ্বর অর্থনীতিতে আসলে কি প্রভাব ফেলতে যাচ্ছে? যদি আমাদের বিশ্বায়ন থেমে যায় তাহলে কি পৃথিবী সেই প্রথম বিশ্বযুদ্ধের আগে যেরকম ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে যেভাবে পৃথিবী থেমে গিয়েছিল অর্থনৈতিক বাণিজ্য, সেই অবস্থায় কি হবে নাকি? যে যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে পুরো বিশ্বের 30 থেকে 40 বছর সময় লেগেছে, আমাদেরও কি এই প্রভাবটা কাটিয়ে উঠতে আবার 30-40 বছর সময় লাগবে কিনা? এই নিয়ে প্রতিবেদনটা। তো দেখি প্রতিবেদনে কি আছে। সবার প্রথম একটা কথা বলা হয়েছে ষড়যন্ত্র তত্ত্বের কথা। ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি, এই থিওরিটা কি মূলত যে কোনো একটা ঘটনা স্বাভাবিকভাবেই হয়, সেইটাকে আসলে পেঁচিয়ে বা নানান দিকে আঙ্গিকে নিয়ে অন্য কাউকে দোষারোপ করা, অন্য একটা গোষ্ঠীকে দোষারোপ করা বা অন্য একটা গোষ্ঠীর কাঁধে চাপিয়ে দেওয়া, ঠিক এইটাই হচ্ছে একটা ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি। এর প্রচারক অ্যালেক্স জোন্স তার এক্স, যে বর্তমানে টুইটারের বর্তমান ভার্সন যেটা এক্স, এখানে আর কি বলেছে, যে রিসেন্টলি যে যুক্তরাষ্ট্রে আগুন লেগেছে, দাবানল হয়েছে আর কি, সেই এই আগুন আসলে একটি বড় বিশ্বায়নবাদীর চক্রান্তের অংশ, যার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করা, শিল্প কারখানাকে বন্ধ করে দেওয়া। মানে তার মতে এই আগুনটা প্রাকৃতিকভাবে লাগেনি, এই আগুনটা বিশ্বায়নবাদী যারা আছে তারা লাগিয়েছে। আচ্ছা, বিশ্বায়নবাদীদের সাথে ট্রাম্প প্রশাসনের সংঘর্ষটা কোথায়? সংঘর্ষটা এক জায়গায়, সেই জায়গাটা হচ্ছে জনতুষ্টিবাদী যেই সকল প্রেসিডেন্ট থাকে বা যেই সকল নেতা থাকে তাদের সাথে বিশ্বায়নের একটা ঝামেলা থাকে। এখন এই অ্যালেক্স জোনসের এই কথাটা বা এই বক্তব্যটা সত্য না হলেও, ভিত্তিহীন হলেও, দাবানলের সঙ্গে বিশ্বায়নের একটা যোগাযোগ কিন্তু আছে। কিভাবে আছে দেখি। এর আগে একটু ব্যাখ্যা করি যে আমাদের যে বর্তমানে এই বছর মানে গত বছর যে তাপমাত্রা গেল পৃথিবীতে এত, এটা ছিল উষ্ণতম বছর, প্রায় 1,25,000 বছরের রেকর্ডের মধ্যে এটা ছিল সর্বোচ্চ। এবার আসি যে বিশ্বায়ন মানে কি। বিশ্বায়ন মানে এক দেশের উপর আরেক দেশ নির্ভর করবে নরমালি, যে এক দেশের সাথে আরেক দেশ বাণিজ্যিকভাবে নির্ভর করবে, বিভিন্ন মেডিসিন দেওয়া নেওয়া, চিকিৎসা করা, তথ্য প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে এক দেশের আরেক দেশে নির্ভর করে। এটাই তো বিশ্বায়ন, যে দুইজন সহযোগিতার মাধ্যমে আগাবে। যদি হয় ইউরোপের নিজস্ব দেশগুলোর মধ্যে, তখন সেটা হবে আঞ্চলিক নির্ভরশীলতা। আর যদি হয় সেটা মনে করেন যুক্তরাষ্ট্র বা চীনের মধ্যে, তখন সেটাকে আমরা বলি বিশ্বায়ন, মানে বিশ্বের বিভিন্ন দেশগুলোর সাথে। গেল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরই চীনের উপরে বসিয়ে দিয়েছে মানে উচ্চমানের শুল্ক, তার মানে নির্ভরশীলতা কমাতে চাচ্ছে, তার মানে বিশ্বায়নকে তিনি একদিকে বাধা দিচ্ছে। আচ্ছা, তিনি কি মনে করেন? তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের মানুষজন, অনেক আমেরিকান মানুষ বেকার আছে বা চাকরি হারাচ্ছে, এর মূল কারণ হচ্ছে বিশ্বায়ন, তিনি মনে করেন। এর কারণ কি? কারণ এটাই জনতুষ্টিবাদী যে সকল নেতা আছে তাদের মেইন স্লোগান। তারা এই যে এখানে দেখিয়েছে যেটা, যে চাকরি হারানোর মূল কারণ কিন্তু অনেকগুলো থাকতে পারে। চাকরি হারানোর একটা কারণ হতে পারে স্বয়ংক্রিয় প্রযুক্তি বা অটোমেশনের ফলে অনেক চাকরি হারিয়ে যায়, খুবই নর্মাল, আবার চাকরি ক্ষেত্রে সৃষ্টিও হয়। কিন্তু এই ব্যাপারগুলোকে না টেনে বা অর্থনৈতিক ধস নেমেছে বা অর্থনৈতিক সমস্যা হয়েছে, সংকট হয়েছে, এই ব্যাপারগুলোকে না টেনে যারা জনতুষ্টিবাদী নেতা আছে, মানে জনগণকে সন্তুষ্ট করতে চায়, তারা কি বলে জানেন? তারা বলে যে এই সকল সমস্যা হচ্ছে বিদেশিদের সমস্যা, বিশ্বায়নের সমস্যা, বিদেশিরা আমাদের দেশে বাণিজ্য করে আমাদের দেশকে কি করছে? বেকারত্ব সৃষ্টি করছে। অথবা তারা অভিবাসীদের দোষ দেয়। এই জন্য ট্রাম্প এসে অভিবাসী নীতি এবং বৈদেশিক বাণিজ্য নীতি খুব কঠোর অবস্থানে গিয়েছে, এবং এটা প্রত্যেক জনতুষ্টিবাদী নেতার এই কাজ। এখন আসি যে বিশ্বায়ন আসলে শুরু হয়েছিল কবে। বিশ্বায়ন শুরু হয়েছিল প্রথম যখন আফ্রিকান মানুষগুলো অন্য দেশে বসবাস শুরু করে। কিন্তু তারা যখন বসবাস শুরু করে তারপরেই আবার তারা এই বিশ্বায়নের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কিভাবে? তারা এর পরবর্তীতে যারা আবার মাইগ্রেট করে আসে তাদেরকে পছন্দ করতো না, বলতো যে তারা তাদের চাকরি নিয়ে যাচ্ছে বা তাদের সাথে সাংস্কৃতিক আলাদা। তার মানে প্রতিবারই সকল মানুষই এই ভয় পেত যে নতুন মানুষ আসলে বোধহয় চাকরি নিয়ে যাবে, নতুন মানুষ আসলে মনে হয় তাদের টাকা পয়সা কমে যাবে, এই সকল চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা কি এই জিনিসটাকে প্রোটেস্ট করে আসতো। আচ্ছা,
এইবার আসি যে জনতুষ্টিবাদী নেতাদের উত্থান কিন্তু এই একটা পয়েন্ট থেকে, যে মানুষের মনে একটা ক্ষোভ থাকে, নতুন কেউ আসলে এই ক্ষোভটা থাকে, এখান থেকে কিন্তু জনতুষ্টিবাদী নেতাদের উদ্ভব ঘটে। এবং তাইলে বোঝা গেল যে জনতুষ্টিবাদী নেতার উদ্ভব ঘটেছে বিশ্বায়নের দ্রুত বিস্তারের ফলে, ঠিক আছে। আচ্ছা, কেননা তারা বিশ্বায়নের দ্রুত বিস্তারকে দায়ী করে সকলের একটা ফুটেজ খেতে পারে, বলে যে বিশ্ব বাণিজ্য বা অভিবাসন এই সকল কিছুই তাদের এই দুর্দশার জন্য দায়ী আর কি। এবার আসি যে শীতল বাণিজ্য ছিল না, মানে শীতল যুদ্ধ, কোল্ড ওয়ারের পরেই দেখা যায় কি বিশ্বব্যাপী বাণিজ্য এবং অভিবাসন অনেক বেড়ে গিয়েছিল। উন্নত প্রযুক্তি এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে দেশগুলোর মধ্যে অর্থ, পণ্য এবং মানুষের চলাচল সহজ হয়। এবং তখন এই সাথে প্যারালালি জেগে ওঠে জনতুষ্টিবাদী নেতারা, তারা রক্ষণশীল নেতা আর কি, দেশকে বলে যে আমার দেশ আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরের দেশের মানুষের তো আগমনের ফলে, আমার দেশের মানুষ ভাত খেতে পায় না, চাকরি পায় না, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে জনতুষ্টিবাদী নেতারা তো জেগে যাচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসলো, তাইলে কি বিশ্বায়ন কি ঠেকিয়ে দেওয়া পুরোপুরি সম্ভব? ইতিহাস কি বলে? ইতিহাস বলে এরকম সম্ভব হয়েছিল কবে? 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপরে এর আগে কিন্তু বাণিজ্য বা অভিবাসন দ্রুত বেড়েছিল। কিন্তু 1914 সালে যখন বিশ্বযুদ্ধটা হয়, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দেখা যায় যে বিশ্বের বাণিজ্য থমকে গেছে এবং সে আগের মাত্রায় বাণিজ্যকে ফিরিয়ে আনতে 1970 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, প্রায় 40-50 বছর অপেক্ষা করতে হয়েছে। তাহলে তো আমাদের মনে প্রশ্ন জাগে, যদি আমাদের সময় বিশ্বায়ন থেমে যায় তাহলে আমাদেরও কি এত সময় লাগবে, বা আমাদের বর্তমানের বিশ্বায়নের ভবিষ্যৎটা কি? এদিকে একটা আশার আলো জাগিয়ে এসেছে আমাদের তথ্য প্রযুক্তির বিপ্লব। মনে রাখতে হবে আমরা তথ্য প্রযুক্তি বিপ্লবের যুগে আছি। আগে যে বিশাল কম্পিউটার ছিল, এখন তার চেয়ে অনেক শক্তিশালী ব্যবস্থা আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট থাকে, যেটা আমাদেরকে যোগাযোগের গতি, পরিমাণ এবং সুযোগ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সুতরাং বিশ্বায়ন থমকে যাওয়া সম্ভব না। যতদিন পর্যন্ত তথ্য প্রযুক্তির ছোঁয়া আছে ততদিন পর্যন্ত বিশ্বায়ন থাকবে মানুষের মধ্যে, মানুষের যোগাযোগ থাকবে, বাণিজ্যের বাধাটা কেটে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং আন্তর্জাতিক সংস্থাগুলা 1914 সালের যুদ্ধের পরে কিন্তু ততভাবে কাজ করতে পারেনি, কেন যোগাযোগের ব্যবস্থা খারাপ ছিল। কিন্তু বর্তমানে কিন্তু সেটা সম্ভব না। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে খুব তড়িৎ গতিতে যোগাযোগ সম্ভব, কমিউনিকেশন সম্ভব, সবকিছুই আসলে বর্তমানে সম্ভব, কেননা তথ্য প্রযুক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়েছে। সুতরাং এটা আশাই করা যায় যে তথ্য প্রযুক্তির এই যুগে হয়তো বা বিশ্বায়নকে ওইভাবে দমানো সম্ভব হবে না বা ঠেকানো সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে।